তো আমরা তাহলে শুরু করি। যেহেতু আজকে এক্সট্রা ক্লাস, তো আমরা পিছনের ক্লাসের পড়া একটুখানি রিভাইজ দিয়ে তারপর শুরু করব। তো পিছনের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এইচটিএমএল টা শুরু করেছিলাম প্র্যাকটিক্যালি শেখা। তো এইচটিএমএল টা আমরা আজকেও করব। তো প্র্যাকটিক্যালি এইচটিএমএল করার জন্য আমরা কি করেছিলাম, প্রথমে কিছু ট্যাগের কথা জেনেছিলাম, যে বিভিন্ন ধরনের ট্যাগ আছে। তো তোমাদের মনে করানোর জন্য জাস্ট একটু বলি আবার। আমরা যতগুলো ট্যাগ পেয়েছিলাম সবগুলোতে একটা মোটামুটি কমন বৈশিষ্ট্য ছিল, যে একটা ট্যাগের কি থাকে, ওপেনিং অংশ থাকে, ক্লোজিং অংশ থাকে, আর মাঝখানে থাকে কন্টেন্ট। ওকে। কিছু ট্যাগ আছে এটা ব্যতিক্রম, যেগুলোকে বলি আমরা নন কন্টেইনার ট্যাগ। সেগুলো কি ছিল? সেগুলো ছিল মেটা, লিঙ্ক, ইমেজ, ইনপুট, ব্রেক, তারপর হরিজন্টাল রুল মানে এইচআর। এগুলোতে কি থাকে, শুধু ওপেনিং থাকে, ক্লোজিং আর কন্টেন্ট থাকে না। আর বাকি সব ট্যাগের মধ্যে কি থাকে, ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, আর মাঝখানে থাকে কন্টেন্ট। তাহলে সব ট্যাগের মধ্যে ওপেনিং, ক্লোজিং, কন্টেন্ট থাকে। ব্যতিক্রম অল্প কয়টা ট্যাগ, যেগুলোকে আমরা বলি এমটি ট্যাগ বা খালি ট্যাগ বা নন কন্টেইনার ট্যাগ। তো আমরা দেখেছিলাম যে ট্যাগের মধ্যে কি থাকতে পারে। ট্যাগের মধ্যে ওপেনিং, ক্লোজিং এবং কন্টেন্ট বাদেও আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট শুরু হয় কিভাবে, অ্যাট্রিবিউটের একটা নাম থাকে, তারপর ইকুয়ালের পর একটা ভ্যালু থাকে। তো নাম আর ভ্যালু এটা মিলে এটাকে বলি আমরা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটের কয়টা অংশ, দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে যদি বলা হয় প্রশ্নে, পরীক্ষা যদি এমসিকিউ দেয় যে যে এরকম এই এই অংশটাই, এই অ্যাট্রিবিউটের নেম কোনটা, ভ্যালু কোনটা, তাহলে ক্লাসটা হচ্ছে তার নেম আর প্রাইমারিটা হচ্ছে তার ভ্যালু। আচ্ছা, এগুলো আমরা পড়েছি। তারপর আমরা ট্যাগের ব্যবহারটা দেখেছিলাম কিভাবে করতে হয়। তো তার সাথে আমরা বলেছিলাম যে এইচটিএমএল এর প্রধানত অংশ থাকে দুইটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, মেটা ডেটা থাকে, এইগুলো থাকে হেডের মধ্যে। তো মূলত আমাদের এইচএসসি লেভেলে টাইটেলটাই শুধু দরকার হয়, বাকিগুলো দরকার হয় না। তাহলে হেডের মধ্যে টাইটেল থাকে। আর বডির মধ্যে কি থাকবে, বডির মধ্যে থাকবে কন্টেন্ট। অর্থাৎ আমরা এইচটিএমএল এ আমাদের ওয়েব পেজে যা যা করতে চাই তার সবকিছু আমরা বডির ভিতরে লিখবো। আর এইচটিএমএল ফাইল বোঝানোর জন্য আমরা কি করি, এইচটিএমএল ফাইল বোঝানোর জন্য আমরা শুরু এবং শেষে এইচটিএমএল দেই। শুরুতে দেই ওপেনিং ট্যাগ এইচটিএমএল এর, আর শেষে দেই ক্লোজিং ট্যাগ এইচটিএমএল এর। এই এইচটিএমএল এর দুইটা অংশ। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে রান করেছিলাম। আমরা একটা ডকুমেন্ট নিয়েছিলাম, টেক্সট ডকুমেন্ট, নোটপ্যাডে নিয়েছিলাম। তো আমি ওই ডকুমেন্টটা আবার নিচ্ছি। তো তোমাদেরকে আমি জাস্ট আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমরা ডকুমেন্টটা রান করাবো। আচ্ছা দেখো, এখানে আমার টেক্সট ডকুমেন্ট আগেরই আছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, নতুন করে নিচ্ছি। আচ্ছা, তো দেখো কিভাবে করে আমরা নিব। ফার্স্ট আমরা আমাদের ডেস্কটপে যাব, যাওয়ার পর ডেস্কটপে কি আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব, ডান ডান পাশে বাটনটা ক্লিক করলে অপশন আসবে, আসলে আমরা নিউ নিব। নিউতে গেলে কি আসবে, নিউতে গেলে এই যে নিচে আছে টেক্সট ডকুমেন্ট। তাহলে আমাদের নিতে হবে কি একটা টেক্সট ডকুমেন্ট। তো আমরা নিউতে গেলাম, তারপর এই টেক্সট ডকুমেন্ট আমি ক্লিক করব। করলে কি হবে, একটা টেক্সট ডকুমেন্ট তৈরি হবে। আচ্ছা, তো যে নামে আছে এটা থাকুক, আমরা চালানোর নামটা তৈরি হয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট নামে। এখন আমরা এই ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার পর আমাদের কাছে এই যে টেক্সট ডকুমেন্ট আসছে, আসলে সবার বামে আমরা দেখতে পাবো ফাইল অপশন আছে, ফাইল। এই ফাইলে ক্লিক করলে সবার বামে ফাইল আছে, ফাইলে ক্লিক করলে সেভ এজ আসবে, ফাইলে ক্লিক করলে সেভ এজ অপশন আসবে। এখানে গিয়ে আমরা এটাকে সেভ করব। কিভাবে সেভ করব, যে কোনো নাম আমরা দিতে পারি, কিন্তু নামের সাথে একটা এইচটিএমএল দিতে হবে, ছোট হাতের এইচটিএমএল, ডট এইচটিএমএল। তাহলে আমি এখানে কি দিলাম, নামের সাথে ডট এইচটিএমএল দিলাম। এটা দেওয়াতে লাভ হবে কি, আমাদের একটা এইচটিএমএল ফাইল একটা ক্রিয়েট হবে ব্রাউজারের মধ্যে। একটা এইচটিএমএল ফাইল তৈরি হবে যেটা আমরা ব্রাউজারে ওপেন করতে পারবো। আর ডট এইচটিএমএল না দিলে আমরা কি করতে পারবো না, ফাইলটা ব্রাউজার ওপেন করতে পারবো না। তো যেহেতু আমরা জানি যে আমরা ইন্টারনেটে যখন কোনো কিছু সার্চ করি, তখন ব্রাউজারের সাহায্য নিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করি, মানে ব্রাউজারের মধ্যে থেকে তারপর সার্চ করি। তাহলে আমাদের এমন একটা ফাইল তৈরি করতে হবে যেটা ব্রাউজারে ওপেন করা যায়। এই জন্য আমরা ডট এইচটিএমএলটা ইউজ করি। তো ডট এইচটিএমএলটা অবশ্যই দিতে হবে। আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে আমাদের ডেস্কটপে আমরা দেখতে পাবো একটা, এই যে অলরেডি এখানে চলে আসছে, এই যে এটা ছিল না আগে, এটা মাত্র আসছে, এই যে এটা আসছে। এইটা একটা ব্রাউজারের ডকুমেন্ট হয়েছে। ঠিক আছে।
তো এইটাই দেখতে এরকম কেন, আমার হচ্ছে এজ ব্রাউজার, মাইক্রোসফটের এজ ব্রাউজার, তাই হচ্ছে এরকম। তোমাদের যারা যারা হচ্ছে ক্রোম চালাও তাদের হচ্ছে ক্রোমের মতো করে চিহ্ন আসবে, যারা হচ্ছে মজিলা ফায়ারফক্স চালাও তাদের মজিলা ফায়ারফক্সের মতো চিহ্ন আসবে, যারা ওপেরা মিনি চালাও তারা তাদেরটা ওপেরা মিনি চিহ্ন আসবে। তো যেটাই আসুক সেটা আমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দুইটা জিনিস আমাদের দরকার ছিল, একটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট আর একটা হচ্ছে ব্রাউজার ডকুমেন্ট। তো দুইটাই আমাদের হয়ে গেছে। এখন আমরা এই টেক্সট ডকুমেন্টে কি করব, লেখা শুরু করব। কি লিখবো, আমরা গত ক্লাসে কিছু ট্যাগ করেছিলাম, আমি জাস্ট আবার ওই ট্যাগগুলো একটু রিভিউ করে দিচ্ছি। তো আমরা যে কোনো কিছু কি দিয়ে শুরু করি, এইচটিএমএল লেখার সময় প্রথমে হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু করি, ওকে। তো একটা জিনিস মনে রাখবা, আমরা যখন খাতায় লিখবো, খাতা লেখার সময় আমি যেমন এখানে আগে ক্লোজ করে দিচ্ছি, খাতা লেখার সময় কিন্তু আগে ক্লোজ করব না। কারণ হচ্ছে কি, খাতা লেখার সময় তুমি তো চাইলে এরকম স্পেস দিতে পারবো না। ধরো আমার দরকার হলো আমি এইচটিএমএলটাকে নিচে স্পেস দিয়ে নিব, এটা তো আমি খাতায় করতে পারবো না। এই জন্য আমি খাতার মধ্যে এই ক্লোজিং গুলো পরে দিব, মানে পরে চিন্তা ভাবনা করে দিব। কিন্তু এইখানে তুমি আগে দিয়ে দিতে পারো, কারণ এখানে এন্টার দেওয়ার সুযোগ আছে। তো আমি জানি যে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এইচটিএমএলটা ক্লোজ করে দিতে হবে, এই জন্য আমি আগেই ক্লোজ করে রেখে দিলাম। তারপর কি লাগবে, আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তাহলে হেডটা যেহেতু কাজ শেষ হওয়ার পরে ক্লোজ করতে হবে, তাহলে আমি আগেই ক্লোজ করে দিলাম। কিন্তু হাতে লেখার সময় আমি যখন হেড ওপেন করব, করার পরে তখন কিন্তু হেডটার এই অংশটা আর লিখবো না, আগে লিখবো হচ্ছে হেডের ভিতরে টাইটেল। যদি টাইটেল দেওয়া থাকে তাহলে টাইটেলটা দিয়ে দিব। স্যার এই অংশটা এখানে কি আমরা কি লেখা দিব, খুব টাইটেল দিব। জরুরি স্যার? আসলে এটা না লিখলেও প্রোগ্রাম রান করবে, জি স্যার, হেডটা টাইটেল প্লে না করছিলাম, লিখলে রান করছে। হ্যাঁ করবে, কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তোমাকে হেডটা দিতে হবে। জাস্ট এটা বোঝানোর জন্য যে তুমি স্যারকে বুঝাইলা যে স্যার আমি জানি এসটিএমএল এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি, এটা জাস্ট স্যারকে জানানোর জন্য, আর কিছুই না। প্রোগ্রাম রান করানোর জন্য হেড জরুরি না, ওকে। কিন্তু পরীক্ষা আমরা দিব। এখন এগুলো আমি আরো পরে বলতাম, তারপর আবার একটু বলে ফেলি যেহেতু প্রশ্ন করছো। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি টাইটেল দেওয়া থাকে পরীক্ষায় তাহলে কি করব। টাইটেল দেওয়া থাকলে আমরা টাইটেল দিব। ধরো আমাদের টাইটেল দেওয়া আছে এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। আমরা একটা পেজ বানাচ্ছি যেখানে পেজের টাইটেল হচ্ছে এইচটিএমএল উইথ শাইন স্যার, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। এখন প্রশ্নে যদি আমাদের উল্লেখ করে দেয় যে এটা হচ্ছে তোমার টাইটেল পেজের, তাহলে আমরা টাইটেল দিব। আর যদি প্রশ্ন উল্লেখ না করে তাহলে আমরা এই অংশটা পুরোটা কেটে দিব, আমরা এটা দিব না। শুধু এভাবে হেডটাকে ক্লোজ করে রেখে দিব, জাস্ট এভাবে। চাইলে নিচে দিতে পারো, চাইলে পাশে দিতে পারো, ব্যাস। পরীক্ষাতে যদি টাইটেল দেওয়া না থাকে, ম্যাক্সিমাম প্রশ্নে 90% প্রশ্নে টাইটেল দেওয়া থাকে না, তখন আমরা শুধু কি করব, এইচটিএমএল লিখে হেডটা ফাঁকা রেখে দিব, ব্যাস এভাবেই রেখে দিব, যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব। তারপর হচ্ছে আমরা বডিটা শুরু করব। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যদি পরীক্ষায় টাইটেল দেওয়া না থাকে, উল্লেখ করা না থাকে যে এটা হচ্ছে টাইটেল, তাহলে আমরা হেডটা রেখে এটাকে ফাঁকা রেখে দিব, ব্যাস যেভাবে আমি রাখছি সেভাবে। ওকে, চাইলে তুমি নিচে দিতে পারো, চাইলে পাশে দিতে পারো, পাশে দেয় বেটার। ব্যাস এইটুকু আমরা করবো পরীক্ষায়। কিন্তু এখন যেহেতু আমাদের টাইটেল দেওয়া আছে তাহলে আমরা টাইটেলটা বসাই। যেহেতু আমাদের এখানে টাইটেল দেওয়া আছে তাহলে আমরা টাইটেলটা বসাই দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। হেডের কাজ শেষ, হেডের কাজ শেষ, হেডের কাজ এইটুকুই শেষ। তাহলে এখন শুরু হচ্ছে বডির কাজ। এখন আমরা কি করতে চাই তার উপর বেসিস করে হচ্ছে আমরা বডির মধ্যে লিখবো কি করতে চাই তার উপর বেসিস করে। তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে মেবি প্যারাগ্রাফ লিখেছিলাম যে আমরা যদি হচ্ছে অনেক লেখা লিখতে চাই তাহলে আমরা প্যারাগ্রাফটা ইউজ করি। আর বডির মধ্যে যে কোনো লেখা লিখলেই সেটা চলে আসে। আমি ধরো লিখলাম বডির মধ্যে আইসিটি, ঠিক আছে, আইসিটি, এরকম করে আমি ধরো কয়েকটা আইসিটি লিখলাম। বডির মধ্যে যে কোনো লেখা লেখার জন্য প্যারাগ্রাফ লেখার দরকার হয় না, তবে লেখা যদি বেশি হয় 2-3 লাইন হয় তখন আমরা প্যারাগ্রাফটা ইউজ করি, ঠিক আছে। তো বডির মধ্যে যে কোনো লেখা লিখলে আসে, কিন্তু পরীক্ষায় আমরা এভাবে করে লিখবো না। আমরা যদি অনেক 2-3টা লাইন আসে তাহলে আমরা প্যারাগ্রাফ দিয়ে লিখবো, পি দিয়ে শুরু করব, পি দিয়ে শেষ করব। কিন্তু জাস্ট এটা জেনে রাখলাম আমরা যে বডির মধ্যে যে কোনো লেখা লিখলে এমনিতেই চলে আসে। এই যে আমি আইসিটি গুলো লিখছি, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আইসিটি তো আমি 3টা লাইনে লিখেছি আলাদা আলাদা করে। এখন আমাদের ফাইনাল ডকুমেন্টে কি 3টা লাইনে আসবে এটা? এটা কি 3 লাইনে না থাকবে স্যার, নাকি 1 লাইনে থাকবে? এক হ্যাঁ, লাইনেই থাকবে। স্যার 1 এক লাইনেই লাইনে। থাকবে। কারণ এখানে দেখে মনে হচ্ছে যে আমি এন্টার দিয়ে নিচে নামিয়েছি, কিন্তু আসলে এখানে এন্টার হয় নাই। কারণ এন্টার সে বুঝবে ট্যাগ দেওয়ার পরে, ট্যাগ না দিলে সে এন্টার বুঝবে না। তাহলে আমরা যখন রান করাবো আগে ফাইলটা সেভ করি, ফাইলটা সেভ করার পরে আমরা যখন এটাকে রান করাবো তখন দেখা যাবে কি আমাদের আইসিটি গুলো একটা লাইনে চলে আসার কথা, আইসিটি গুলো সবগুলো একটা লাইনে চলে আসার কথা, কিন্তু আমরা চাচ্ছিলাম 3টা আলাদা লাইনে হোক। সেটা ওপেন হচ্ছে কি, আচ্ছা দেখি আবার। তো এই জন্য
যদি তিনটা এক লাইনে না মানে আলাদা লাইনে না আসে তখন আমাদের কাজ কি হবে? বিয়ার তখন দিতে আমাদের কাজ হবে। হবে ব্রেক টেক ইউজ করা, তাই না? হ্যাঁ, ব্রেক টেক ইউজ করা। মানে আমি এখানে বিয়ার টেক দিব। তো বিয়ার টেক এর কেন ক্লোজিং নাই? এটা আমরা পড়েছিলাম যে এটা নন কন্টেইনার টেক। এটা শুধু ওপেনিং আছে, কন্টেন্ট থাকে না, ক্লোজিং ও থাকে না। এটা এইটুকুই শেষ। আবার পরের লাইনে আমরা একটা বিয়ার টেক দিব। দিলে কি হবে? নতুন করে লাইনে চলে যাবে। এখন তুমি যদি সবগুলো এক লাইনে লিখো, এখন তুমি সবগুলো এক লাইনে লিখে ফেললা, তাতেও কোনো সমস্যা নাই। তুমি লাইন কমানোর জন্য, ঝামেলা কমানোর জন্য সব এক লাইনে লিখলে, তাতেও কোনো সমস্যা নাই। যেহেতু আমরা বিয়ার ইউজ করেছি, তাহলে আমাদের এখানে সবগুলো আলাদা আলাদা লাইনে চলে যাবে। দেখো সবগুলো কিন্তু এন্টার হয়ে গেছে। বিয়ারটা কি? এটা নতুন নতুন লাইনে চলে যাবে। এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে যে নিচের কোনটি বিয়ারের কাজ বা নিচের কোনটি বিয়ারের কাজ নয়। তো ওই ট্যাগ গুলোর কাজ তুমি যখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করবো বাসায়, তখন তোমাকে কেউ প্রশ্ন করে আটকাতে পারবে না। যেটা দিবে তুমি সেটাই পারবা। তোমার কাছে আলাদা করে এটা মানে এটা আলাদা করে পড়ার মতো কিছু মনে হবে না, তখন দেখবে তুমি সবই পারছো। এই জন্য প্র্যাকটিস করতে হবে বাসায়। ওকে, তার মানে আমি বলতে চাচ্ছি যে বডির মধ্যে যে কোনো লেখাই লিখলেই চলে আসে। এখন আমরা চাইলে এখানে পি ইউজ করতে পারি, মানে যদি লেখা বেশি হয় তখন আমরা কি করি? পি ট্যাগটা ইউজ করি, প্যারাগ্রাফ। তো আমাদের এইখানের জন্য পিটা ইউজ না করলে চলতো, জাস্ট দেখানোর জন্য যে আমরা যদি বেশি লেখা লিখি তখন আমরা কি করি? পি ট্যাগটা ইউজ করি। পি ট্যাগ দিলে তাতেও কোনো কিছু সমস্যা হবে না, যা ছিল তাই থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই। আমি এখানে রিফ্রেশ করেছি, কোনো কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে লেখাটা আমি লিখলাম, আইসিটি লেখাটা, এখন আমি পিটা কেটে দেই জাস্ট একটু ঝামেলা কমানোর জন্য। আমরা যেখানে হাইলাইট করতে চাচ্ছি সেই জিনিসটা যেন তোমাদের চোখে পড়ে, তাই আমি লেখাটা ইয়ে করলাম, পিটা একটা কেটে দিলাম। জাস্ট ধরো এই আইসিটি তোমাদের এখন লিখার দরকার নেই কিছুই, তোমরা ভালো করে এটা দেখো, পরে ভিডিওগুলো দেখে দেখে সুন্দর করে নোট করবে, আগে বুঝো। ঠিক আছে? ধরো আইসিটি লেখাটা আমি লিখলাম। এখন এই লেখাটার বিভিন্ন ধরনের ফাংশন আছে। কেমন ফাংশন? ধরো আমি চাচ্ছি লেখাটাকে বোল্ড করতে, তো বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে বি ট্যাগ। মানে যে কোনো লেখাকে বোল্ড করার জন্য আমরা কি করি? বি ট্যাগ ইউজ করি। তাহলে যেহেতু অল্প কয়টা ট্যাগ হচ্ছে নন কন্টেইনার ট্যাগ, আমরা জাস্ট একটা লিস্ট করেছি 5-6টা ট্যাগ, যে এগুলো হচ্ছে এগুলোর ক্লোজিং নাই, কিন্তু বাকি সবকিছুর ক্লোজিং আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাকি সব ট্যাগের ক্লোজিং আছে। এখন এই বি ট্যাগ, যখনই তোমার কোনো লেখা বোল্ড করার দরকার হবে তখনই কি করতে হবে? এই বি ট্যাগটা ইউজ করতে হবে। আর বি ট্যাগটা ওখানে গিয়ে ক্লোজ করবা তুমি যতটুকু বোল্ড করতে চাচ্ছ। আমি এখানে চাচ্ছি শুধু প্রথম আইসিটি লেখাটাকে বোল্ড করতে, তাই আমি প্রথম আইসিটি লেখাটার পরেই বিটা ক্লোজ করে দিয়েছি। এখন আমি যদি চাইতাম যে হচ্ছে এখানে বডির মধ্যে যত লেখা আছে সবই বোল্ড হয়ে যাক, তাহলে আমি বিট একটা এখানে ক্লোজ না করে আমি শেষ ক্লোজ করতাম কোথায়? এখানে। আমি জাস্ট এখানে গিয়ে ক্লোজ করতাম বিটেক, মানে এই জায়গাতে গিয়ে এখানে গিয়ে ক্লোজ করতাম। অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত নিয়ে আসতাম, কারণ আমি চাচ্ছি সবই বোল্ড হোক। কিন্তু এখানে যেহেতু আমাকে বলা হয়েছে শুধু আইসিডিটাকে বোল্ড করো, এই জন্য আমি কি করেছি? শুধু প্রথমটাকে বোল্ড দিয়েছি। এখন তুমি পরীক্ষা কিভাবে বুঝবা? পরীক্ষাতে ধরো যদি এটা উদ্দীপক থাকে তাহলে তোমাকে উদ্দীপকটা এইভাবে দিবে, ঠিক এভাবে, যে প্রথমটা বোল্ড আছে পরেগুলো বোল্ড নাই, উদ্দীপকটা প্রশ্নে এইভাবেই দিবে। তাহলে এখানে বোল্ড দেখে তুমি বুঝতে পারবা হ্যাঁ এটা বোল্ড করতে হবে। এখন এরকম আরো ফাংশন আছে, যেমন আই ফাংশন, ইটালিক। ইটালিকের কাজ আমরা জানি, আমরা বায়োলজিতে পড়েছি যে ইটালিক কি করে? লেখাটাকে ডান দিকে বাঁকায় দেয়। যে কোনো লেখা যদি আমরা ইটালিক লিখি তাহলে সেটা হচ্ছে কি ডান দিকে বাঁকায় দেয়। তাহলে আমরা যাচ্ছি দ্বিতীয় লেখাটাকে ডান দিকে বাঁকায় লিখতে, এই জন্য আমরা কি করেছি? আই টেক ইউজ করেছি, আই। তো আই দেওয়ার পরে কি হবে? লেখাটা ডান দিকে বাঁকা হয়ে যাবে। দেখো আইসিটি কিন্তু আমি এখানে সোজা করে লিখেছি, তো এখানে যখন রিফ্রেশ করব তখন দেখো আইসিটি ডান দিকে বাঁকা হয়ে গেছে। তো এটা ডান দিকে বাঁকা হয়ে গেল। তো এরকম বোল্ড, ইটালিক সহ আরো অনেক কাজ আছে, আমরা সেই কাজগুলো এখন একটু দেখি। এরপরে আরো আছে এমফেসাইজ, ইএম। এমফেসাইজ, এমফেসাইজ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া, কোনো কিছুতে জোর দেওয়া। এমফেসাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে জোর দেওয়া। আর তুমি বলতে পারো স্যার এতটা কিভাবে মুখস্থ রাখবো? দেখবা যে তোমার এগুলো মুখস্থ রাখতে হবে না, তুমি যখন 2-3 দিন প্র্যাকটিস করবো আমার সাথে সাথে ভিডিওগুলো দেখে থেকে, তখন তোমার এগুলো আর মুখস্থ করার দরকার নাই, অটোমেটিক তোমার মাথায় এগুলো চলে আসবে। আবার বলছি, এমফেসাইজ শব্দের অর্থ কি? জোর দেওয়া। এমফেসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। অর্থাৎ অনেকগুলো লেখার মধ্যে স্যার তোমাকে আপনার ক্যামেরার সামনে কিছু বলছো? আমি শুনতে পাইনি। স্যার দেখা যাচ্ছে না। শিওর? আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তা দেখা স্যার আচ্ছা যাচ্ছে তো। দেখা যাচ্ছে।
আচ্ছা, যে দেখতে পাচ্ছ না, তুমি হচ্ছে এখনো দেখতে না পেলে আমাকে বইলো, তাহলে দেখি তোমার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। দেখতে পাচ্ছ না, কে বলছিলা? স্যার আমি মিথিলা। বুঝলা, এখন দেখতে পাচ্ছ? স্যার তুমি আপনার maybe- পেজের সামনে 4টা ব্ল্যাক ব্লক এসে পড়ছে। তাই, আচ্ছা বুঝছি, তোমার হচ্ছে নেটে সমস্যা হয়েছে বা কিছু একটা। তুমি তাড়াতাড়ি করে লিভ নিয়ে আবার জয়েন দাও, ঠিক আছে? লিভ নিয়ে আবার জয়েন দাও আপনি। এটা অনেক সময় এমন হয়, তোমার হচ্ছে বোল্ড হয়ে যায় এই লেখাগুলো। এটা আমারও, আমি আগে লকডাউনের সময় ক্লাস নেওয়ার সময় এরকম আমার নিজেরই হয়েছিল, স্ক্রিন পুরোটা কালো হয়ে গেছিল। মানে জুমের একটা সমস্যা হয় মাঝে মাঝে, কিন্তু এখন আর হয়নি, আপডেট দেওয়ার পর জুম আর হয়নি। আচ্ছা, এখন দেখো, এই যে ইমফেসাইজটা দেখে মনে হচ্ছে এইটা ডান দিকে বাঁকা হয়েছে, আসলে কিন্তু শুধু ডান দিকে বাঁকা হয় না, এটা হচ্ছে কি, দেখো এটা পুরোপুরি কিন্তু ইটালিকের মতো না, ইটালিকটা আরো বাঁকানো, কিন্তু এটা কম বাঁকানো। মানে এটার মানে হচ্ছে তোমার অনেকগুলো লেখা থেকে একটা লেখাকে আলাদা করার জন্য। মনে করো তুমি একটা আর্টিকেল লিখেছো, একটা পেজ ফুল লেখা আছে, সেখানে তুমি চাচ্ছ যে 2-3টা যে আইসিটি শব্দ আছে সেই শব্দটাকে হাইলাইট করবা, মানে সবাই যেন এই শব্দটার দিকে চোখ ফেলে। এই জন্য কি করা হয়, ইমফাসাইজটা ইউজ করা হয়। এটা দিলে কি হবে, অনেকগুলো লেখার মধ্যে এই লেখাটাকে আলাদা করে দেখা যাবে। জাস্ট এই জন্য এটাকে একটু বাঁকায় রাখা লেখা হয়, যেন অনেক লেখার মধ্যে থেকে এটা হাইলাইট করা যায়। তো এরকম আরো আছে, যেমন স্ট্রং আছে, STRONG, স্ট্রং। স্ট্রং নাম শুনে বুঝতে পারছি যে লেখাটাকে স্ট্রং করবে। ধরো আমি আরেকটা আইসিটি নিলাম, আইসিটি নিয়ে আমি হচ্ছে স্ট্রং ট্যাগটা ইউজ করলাম। এরকম কাছাকাছি অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমাদের ব্যবহার না করলেও চলবে। মানে পরীক্ষাতে যে উদ্দীপকে যে প্রশ্নগুলো দেয় সেগুলোতে হয় আমরা বোল্ড দিব, না হলে ইটালিক দিব। যদি বোল্ড হয় বোল্ড, যদি ডান দিকে বাঁকানো হয় তাহলে ইটালিক। কিন্তু জাস্ট এমসিকিউ তে যদি প্রশ্ন করে যে কোন লেখাটাতে ডান দিকে বাঁকানো হয় বা কোন ট্যাগ দিয়ে ডান দিকে লেখা বাঁকানো যায়, তখন আমরা অপশনে বলতে পারি ইটালিক দিয়ে বাঁকানো যাবে, এমফাসাইজ দিয়েও লেখাটাকে বাঁকানো যাবে। জাস্ট অপশন, এমসিকিউ তে যখন মাল্টিপল চয়েস থাকে সেগুলোকে দাগানোর জন্য আমরা হচ্ছে এই ট্যাগ গুলো ইউজ করব। কিন্তু আমাদের পরীক্ষার জন্য এত কিছু জানা দরকার হয় না, আমাদের শুধু বোল্ড আর ইটালিক হলেই এই ধরনের কাজগুলো করা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্ট্রং দিয়ে কি হবে, অনেকগুলো লেখার মধ্যে একটা লেখাকে স্ট্রং করবে, মানে স্ট্রং বলতে বোল্ড করবে। স্ট্রং আর বোল্ড হচ্ছে একই কথা। তো এটা হচ্ছে আমরা যখন বইয়ের মধ্যে নতুন কোনো ট্যাগ দেখবো, মানে পড়ার পরে যদি মনে হয় যে এটা আমি পারি না, জানি না, তখন তো সেটা তুমি অবশ্যই রান করে দেখবা ওই ট্যাগটা, তাহলেই তুমি বুঝতে পারবা যে এটা কি করছে এখানে। তাহলে স্ট্রং আর বোল্ডের কাজ একই রকম কাজ। কি করে, স্ট্রং হচ্ছে লেখাটাকে স্ট্রং করে, অর্থাৎ বোল্ড করে। তাহলে স্ট্রং আর বোল্ডের কাজ কি, একই রকম কাজ। দুইটাই কি করে, লেখাকে গাঢ় করে দেয়, যেন হচ্ছে আমাদের চোখের সামনে এটা ভালোভাবে দেখা যায়। তো এরকম আরো ট্যাগ আছে, আমরা হচ্ছে সেগুলো দেখি, অর্থাৎ এগুলো সব কাছাকাছি ট্যাগ, সবগুলোর কাজ মোটামুটি একই রকম, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আরো দুটো ট্যাগ আছে, একটা হচ্ছে বিগ আর হচ্ছে স্মল। তো বিগ কি করে, এই লেখাটাকে কি করে নর্মাল যে ফন্ট আছে তার থেকে একটু বড় করে দেয়। বিগ দিয়ে কি হয়, নর্মাল যে লেখাটা আছে তার থেকে একটু বড় হয়। আর স্মল দিয়ে কি হয়, নর্মাল যে লেখাটা আছে তার থেকে একটু ছোট হয়। আমি আগে লিখে নেই, তারপর হচ্ছে ভিতরে লিখছি। ওকে, তাহলে দুটো ট্যাগ লিখলাম, একটা হচ্ছে বিগ, একটা হচ্ছে স্মল। ধরো বিগ এর মধ্যে আমি আইসিটি লিখতেছি, আইসিটি। স্মল এর মধ্যে একটা আইসিটি লিখলাম, আইসিটি। তো এই বিগ হলে কি হবে, নর্মাল যে ফন্ট আছে, নর্মাল ফন্টের এখানে আইসিটি কিন্তু নর্মাল ফন্টে একটাও নাই, জাস্ট আমরা নর্মাল ফন্টে নেওয়ার জন্য উপরে একটা আইসিটি লিখে রাখি। মানে নর্মাল ফন্টের কোনো আইসিটি এখানে নাই। কম্পেয়ার করার সুবিধার জন্য আমি উপরে একটা আইসিটি লিখে রাখলাম, জাস্ট এটার সাথে কম্পেয়ার করার জন্য একটা বিয়ার টেক দিয়ে রাখি, নাহলে সব এক লাইনে হয়ে যাবে। নিচে একটা বিয়ার টেক দিয়ে রাখি, নাহলে সবগুলো দেখা যাবে কি এক লাইনের মধ্যেই চলে আসবে, তখন আমাদের আলাদা করতে অসুবিধা হবে। আমি সবগুলোর সাথে একটা করে বিয়ার টেক দিচ্ছি, বিয়ার টেক দিলে কি হবে, নতুন একটা লাইনে যাবে। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা এই আইসিটির উপর আরেকটা আইসিটি নিয়েছি, যে নর্মাল একটা আইসিটি, যেটাতে হচ্ছে কোনো ধরনের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করি নাই, বল ইটালিক কিছু অ্যাপ্লাই করি নাই। আর বাকিগুলোতে অ্যাপ্লাই করেছি। এখন আমরা দেখি যে বিগ স্মল এই সবগুলোতে কি হয়। এখানে আমি রিফ্রেশ করলে দেখো, এই উপরের আইসিটি হচ্ছে নর্মাল আইসিটি, এটা হচ্ছে কোনো ইফেক্টই অ্যাপ্লাই করা হয় নাই। এটা হচ্ছে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এইটা। আর বিগ হচ্ছে এই যে এখানে যেটা আমরা বিগ করলাম মাত্র, এটা হচ্ছে কি, এই যে নর্মাল ফন্ট থেকে একটু বড় লেখা,
অর্থাৎ এই আইসিটি থেকে এগুলো একটু বড় করে লেখা দেখাবে। আর স্মলে কি হবে, নর্মাল আইসিটি থেকে, এটা হচ্ছে নর্মাল আইসিটি, কোনো কিছু ইফেক্ট অ্যাপ্লাই না করে এটা। আর স্মল হচ্ছে এই লেখাটাকে একটু ছোট করে দেখাবে। তাহলে আমরা এই আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছি, মানে আমরা যখন লিখবো তখন আমরা এই যেগুলা লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। তবে এইখান থেকে আমাদের যেই দুইটা জিনিস মানে আমাদের সবসময় কাজে লাগবে, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে ইটালিক। আর বাকিগুলো ব্যবহার না করেও তুমি সব কাজ করতে পারবা। জাস্ট এগুলো এমসিকিউ তে অ্যান্সার করার জন্য, পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করার জন্য আমরা এগুলো যে একটু জেনে রাখলাম। তো এই যে আমরা যে এখন যে ফরম্যাট গুলো শিখলাম বা যে ট্যাগ গুলো শিখলাম, এগুলোকে বলা হয় ক্যারেক্টার ফরম্যাটেড ট্যাগ। কি বলা হয়? এই ট্যাগ গুলোকে বলা হয় ক্যারেক্টার ফরম্যাটেড ট্যাগ। অর্থাৎ ক্যারেক্টার মানে বিভিন্ন বর্ণ, বিভিন্ন বর্ণের যে ফরম্যাট, সেই ফরম্যাট গুলো আমরা এখানে দেখলাম। এখন এরকম আরো আরো কিছু কাজ আছে, তো আমরা সেগুলো একটু করি। তো যেমন হচ্ছে আন্ডারলাইন আছে, ইউ ইউ ট্যাগ দিয়ে কি হয়, ইউ ট্যাগ দিয়ে হচ্ছে যে কোনো লেখার নিচে দাগ আসে। ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন, যে কোনো লেখার নিচে দাগ আসে। আমি যদি হচ্ছে এখানে একটা ইউ ট্যাগ ইউজ করি, তাহলে কি হবে, এই লেখাটার নিচে একটা দাগ চলে আসবে। আমি এখানে একটা বিয়ার ট্যাগ দিই, না হলে এটা আগের লাইনের সাথে মার্জ হয়ে যাবে। যদি তোমার কোনো কিছু কনফিউশন হয় বাসায় পড়ার সময়, তখন তুমি রান করালেই দেখবা যে কি হবে, এটা হচ্ছে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে আমি বিয়ার ট্যাগটা এখানে না দিয়ে দেখি তো কি হয়, তাহলে দেখবা যে এই এআইসিটা নিচের আইসিটি একসাথে হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে। তো তুমি হচ্ছে কি করবা, এরকম করে তোমার যেখানে কনফিউশন হবে তুমি এটা অবশ্যই ওইটা বাদ দিয়ে বা ওইটা অ্যাপ্লাই করে দেখবা। তো আমি এখানে ইউ দিয়েছি, ইউ দিলে কি হবে, লেখার নিচে একটা আন্ডারলাইন হবে। দেখো নতুন একটা আইসিটি আসছে, যেটা হচ্ছে নর্মাল আইসিটি, কিন্তু কি হয়েছে, লেখার নিচে একটা আন্ডারলাইন হয়েছে। তো আমাদের এখান থেকে তিনটা ট্যাগ, একটা হচ্ছে বোল্ড, বোল্ড মানে লেখাটাকে বোল্ড করবে। আর আই মানে হচ্ছে লেখাটাকে ইটালিক ফর্মে নিবে। আর আন্ডারলাইন হচ্ছে কি করবে, নিচে একটা দাগ দিবে। এই তিনটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে। এত এত পর্যন্ত যা যা বললাম, তার মধ্যে এই তিনটা জিনিস খুব ভালো করেই আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে লেখার বিভিন্ন ফরম্যাট আছে, যেমন হচ্ছে তোমার সাবসুপ। তো সাবসুপ জিনিসটা আমরা একটু বুঝে রাখি, এখানে একটু সবাই এই জিনিসটা একটু লিখে রাখি। সুপারস্ক্রিপ্ট, এটার মানে কি, সুপার SCRIPT সুপারস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাব CRIPT সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টের জন্য যে ট্যাগটা আমরা ইউজ করব, এই ট্যাগের নাম হচ্ছে সুপ, SUP, সুপ। আর সাবস্ক্রিপ্টের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো তার নাম হচ্ছে সাব, SUB, সাব। এখন প্রশ্ন হচ্ছে এটার কাজটা কি, এটা দিয়ে আমরা কি করব। তো এই সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে পাওয়ার, যে কোনো লেখার পাওয়ারে তোলার জন্য আমরা এটা অ্যাপ্লাই করব। যেমন ধরো এরকম আছে x⁴, ঠিক আছে, x⁴ আছে মনে করো, বা আছে হচ্ছে a⁴b। তাহলে এখানে যে উপরে যেটা আছে, এই যে বিটা, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এখানে যে 4টা আছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট কোনটা, তাহলে বুঝে ফেলেছো, নিচে যদি কিছু থাকে, যে আমি যে বললাম হচ্ছে x2 বা x3 বা x1, এই টাইপের কিছু যদি আমি বলি, বা এর নিচে হচ্ছে একটা বি আছে ছোট করে, এইগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তাহলে আশা করি সবাই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের পার্থক্যটা বুঝতে পেরেছো। যে লেখাটাকে আমাদের উপরে নিতে হবে সেখানে আমরা সুপ ইউজ করব, আর যে লেখাটাকে আমরা নিচে নিব সেখানে আমরা কি করব, সাবস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। তাহলে উপরে নেওয়ার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর নিচে নেওয়ার জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট। এখন তোমাদেরকে আমি একটা উদ্দীপক দিচ্ছি, তোমরা হচ্ছে এটা তাড়াতাড়ি করে চেষ্টা করো, খাতার মধ্যে লিখো। আমি এটা কেটে উদ্দীপক দিচ্ছি একটা। মনে করো আমাদেরকে একটা উদ্দীপক দিল হচ্ছে এরকম। উদ্দীপকটা হচ্ছে কিসের উদ্দীপক আমরা নিব, H2SO4। স্যার আমাদেরকে ইমফেসিস ট্যাগটা কি করে? এমফেসিস একটা হচ্ছে লেখাটাকে ফোকাস করে, মানে অনেকগুলো লেখা থেকে হাইলাইট করে আর কি, মানে অনেকগুলো লেখা থেকে একটা লেখাকে আমাদের চোখের সামনে তুলে ধরে, হাইলাইট করে। মনে করো বাংলাদেশের অনেকজন মানুষ একসাথে আছে, তার মধ্যে একজন চাইনিজ দাঁড়ায় আছে, তাহলে তোমরা তাকে চিনতে পারবা। জাস্ট ওই এমফেসিসের কাজটা এইটাই, সে হচ্ছে মানে চেহারাটাকে একটু পাল্টায় দেয়। আচ্ছা স্যার। তো ওকে, স্যার আমাদের এখানে স্যার হুম, বলো। স্যার পড়া শেষে
ইমপেসিস থেকে আমাকে আরেকটু বুঝায় দিন। ঠিক আছে, না বুঝ আমি যদি নাও বুঝাই তাতে কোনো সমস্যা নাই, এই অংশটা সুন্দর করে রেকর্ড হয়েছে, তুমি আবার দেখলেই হবে। ওকে, আচ্ছা। তো দেখো, এইটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। উদ্দীপকটা হচ্ছে H2SO4। এখন এইটাকে করার জন্য আমরা কি করতে পারি? এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমি আগের গুলো মুছে ফেলি। ওকে, আমি হচ্ছে আগের গুলো মুছে ফেলি। যেহেতু রেকর্ডিং আছে তাহলে আর চিন্তা করার কোনো কারণ নাই। আমরা হচ্ছে রেকর্ডিং দেখলেই বুঝবো। আমি জাস্ট ঝামেলা কমানোর জন্য উপরের যা যা লিখছি সব মুছে ফেললাম, একেবারেই মুছে ফেললাম। ওকে, এখন আমরা কি করব? এটা হচ্ছে আমাদের উদ্দীপক H2SO4। এটা লেখার জন্য আমরা কি লিখবো? আমরা জানি বডির মধ্যে নরমাল লেখার জন্য কোনো কিছু করতে হয় না। এইচ আছে, আমি এইচ নিয়ে কোনো টেনশন করবো না। কিন্তু সমস্যা হচ্ছে টুটা নিয়ে। তাহলে টু এর জন্য আমাকে কি ইউজ করতে হবে? সাব ইউজ করতে হবে। সাব কেন সাব ইউজ করতে হবে? কারণ আমরা জানি যে যে কোনো লেখাকে নিচে নেওয়ার জন্য আমরা হচ্ছে সাব ইউজ করি। সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা সাব ইউজ করি। কাকে আমরা সাবস্ক্রিপ্ট করবো? শুধু টু কে। টু এর কাজ শেষ, সাবস্ক্রিপ্ট করা শেষ, তাই আমি এটা ক্লোজ করলাম। আমি যদি ক্লোজ না করি তাহলে এরপরে যত লেখা আছে সবই নিচে চলে যাবে। ওকে, আমি যদি এখানে ক্লোজটা না করি তাহলে সব লেখাই নিচে চলে যাবে। এরপর এস, তারপর হচ্ছে ও। এইটুকু যদি রান করা, জাস্ট এইটুকু যদি রান করে তোমাকে দেখাতে চাই, দেখো কি হবে। এইচ এর পরে টুটা হচ্ছে কোথায় গেছে? টুটা হচ্ছে নিচে চলে গেছে। আর এসও তো সাবের মধ্যে আমরা ফেলই নাই, তাহলে এসও নিয়ে কোনো সমস্যা নাই। আমরা যদি সাবটা যদি সবার লাস্টে দিতাম তাহলে কি হতো? ধরো সাবটা যদি এখানে না দিয়ে আমি লাস্টে দিতাম তাহলে দেখা যেত কি, আমার যত লেখা আছে সবই নিচে চলে যেত। ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দীপকে তো এটা চায় নাই। আমাদের উদ্দীপকে চেয়েছে কি, শুধু টুটাকে নিচে নিতে হবে। এই জন্য আমরা কি করেছি, আমরা হলো শুধু টুটাতেই সাব দিয়েছি, আর বাকিগুলোতে আমরা সাব দেই নাই। তো আমরা এটা আগের মতো করে ঠিক করে ফেলি। আমরা শুধু টুটাকে সাব দিলাম আর বাকি যা কিছু ছিল একই রকম রাখলাম। এখন আমাদের কাজ শেষ হয় নাই, আমাদের নিতে হবে। তাহলে আমরা আবার সাব দিব, আবার সাব দিয়ে ফোরটাকে আমরা নিচে নিব। তাহলে ফোরটাকে শুধু সাবের ভিতরে ফেলতে হবে, তাহলেই সে সাব হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে রান করাই তাহলে কি দেখা যাবে? রান করালে দেখা যাবে যে এইচটা নর্মাল থাকবে, টুটা হচ্ছে সাব হবে, কারণ টুটাকে আমরা সাবের ভিতরে ফেলেছি। আবার এসও নিয়ে কোনো সমস্যা নাই, এসও ঠিক থাকবে। ফোরটা কোথায় চলে যাবে? ফোরটা হচ্ছে সাবে চলে যাবে। যদি চলে যায় তাহলে আমাদের এখানে কি আসবে? এই যে H2SO4 চলে আসছে। তাহলে আমাদের উদ্দীপক গুলো এইভাবে করে দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন ধরো তোমাদেরকে উদ্দীপকে এইভাবে দিল। উদ্দীপক হচ্ছে এখন দুইটা। তোমাকে বললো হচ্ছে এরকম H2SO4 আছে, নিচের লাইনে দিল হচ্ছে A⁶। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই সবটাই হচ্ছে আমাদের উদ্দীপক। মনে করো এখান থেকে এটুকু পর্যন্ত এই সবটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন তার মানে কি, আমাকে দুইটা লাইন লিখতে হবে। একটা লাইন আমরা লিখে ফেলছি, নতুন একটা লাইন লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে A6। তাহলে এটা নিয়ে আমার সমস্যা নাই, এটা হচ্ছে নর্মাল ফ্রন্টে আছে, কিন্তু সিক্সটা নিয়ে আমার সমস্যা। তাহলে সিক্সটা কি দিতে হবে? সুপে দিতে হবে, কারণ এটা পাওয়ার উপরে। উপরে হলে কি দিতে হয়? সুপ দিতে হয়। তাহলে আমি এটাকে সুপে ফেলে দিলাম, সুপ। এখন আমাদের এইখানে একটা ছোট ভুল আছে, ভুলটা কে ধরতে পারবে? আমরা যে স্যার ব্রেক ট্যাগটা করতে লিখি, হবে স্যার। ভেরি গুড, ব্রেক করতে, এখানে ব্রেক দিতে হবে। কারণ কি, H2SO4 এক লাইনে, A6 আরেক লাইনে আছে, তার মানে আমাকে উপরের লাইনে একটা বিয়ার দিতে হবে, ব্রেক। ব্রেক না দিলে দুইটা এক লাইনে চলে আসবে। জাস্ট আমরা ব্রেকটা না দিয়ে দেখি কি হয়। আমরা ভুল থেকে শিখি। যদি ব্রেকটা পরীক্ষা ভুলে না দিই তাহলে কি হবে? সব এক লাইনে হয়ে গেছে, কিন্তু আমার উদ্দীপক তো এইভাবে ছিল না। আমার উদ্দীপকে ছিল A6টা নিচে। এই জন্য আমাদেরকে এখানে একটা ব্রেক দিতে হবে। তাহলে ব্রেকটা একটা বুঝতে পারছো, এটা পরীক্ষার সময় বারবার কাজে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বারবারই কাজে লাগবে। এই জন্য আমি এটাকে বারবার হাইলাইট করছি। এখন দেখো আমাদের উদ্দীপকটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু এটা নিচে নিচে চলে আসছে। তার মানে সাব সুপের ব্যবহারটা আমরা ক্লিয়ার হলাম আশা করি। যে কোনো লেখা উপরে নেওয়ার জন্য আমরা সুপ ইউজ করবো, যে কোনো লেখা নিচে আনার জন্য আমরা সাব ইউজ করবো। এই হচ্ছে আমার মূল কথা। এখন আমরা একটু ব্যতিক্রম সাব সুপ দেখি। ব্যতিক্রম মানে পরীক্ষাতে যদি এই ধরনের ব্যতিক্রম কিছু আসে, মনে করো তোমাকে বললো এইটা তুমি করো, আচ্ছা এটা এটা আমি কেটে দিই, এগুলো আমি কেটে দিলাম। ওকে, তো প্রশ্ন হচ্ছে এটা উদ্দীপক A⁴ মনে করো হচ্ছে B⁴ হচ্ছে C। এইটা হচ্ছে আমার উদ্দীপক, মানে এর উপর বি এর উপর হচ্ছে সি, পাওয়ার উপর পাওয়ার। এখন এই কাজটা করার জন্য এটা কিভাবে করব? কার যদি কোনো আইডিয়া থাকে, আমি উপরেটা মুছলাম না, আমি একটা বিয়ার দিয়ে নিচে লিখি, উপরটা রেখে দিলাম, অনেকে হয়তো লিখতে চাইবে। তোমরা এই পার্টটা লিখতে পারো, আমি এখন যেগুলো লিখছি এগুলো লিখতে পারো। ধরো আমি যদি হচ্ছে নতুন লাইনটার কথা চিন্তা করি,
তাহলে আমার এটা হচ্ছে নর্মালি আছে, কিন্তু বিটা হচ্ছে উপরে। বিটা হচ্ছে উপরে, তার মানে আমাকে সুপ অ্যাপ্লাই করতে হবে। বিটা হচ্ছে উপরে যাবে, সুপ। এখন আমি লিখার পরে তোমরা বলবা যে এটা কি হবে কি হবে না। আমি লিখার পর তোমরা বলবা যে আমি যে লিখছি এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, এখন বলো আমি যে লিখছি এটা কি ঠিক আছে কিনা। স্যার ঠিক আছে তো। আচ্ছা, ঠিক আছে বলছে একজন, আর বাকিদের কি মনে হয় ঠিক আছে? আচ্ছা, আসলে এটা ঠিক নাই। কেন ঠিক নাই স্যার একটু ভালো ইয়া করে তো দুইবার সুপ ক্লোজ লিখতে করে হবে, দিছে আবার ইয়া পর শেষে দুইবার সুপ ক্লোজ করতে হবে। আচ্ছা, গুড। আচ্ছা দেখো, আমি যেটা লিখছি এটা ঠিক নাই। কেন ঠিক নাই একটু বোঝানোর জন্য আমি লিখছি। ভুলটা আমরা ইচ্ছা করে করছি, কেন করছি দেখো। আমি এখানে সুপ দিয়েছি, তার মানে কি, আমি যখন এখানে এ লিখলাম তখন এখানে আসবে শুধু এ, মানে এরকম আসবে। যখন আমি সুপ দিলাম তখন কার্সরটা চলে যাবে উপরে। মনে করেন আমি কম্পিউটারে যখন টাইপ করি তখন কি হয়, একটা কার্সর আসে, তাই না? মাউসের একটা কার্সর আসে উপরে। তো সুপ কার্সরটা চলে যাবে উপরে। আমি যখন এই সুপটা ক্লোজ করে ফেলবো, মানে বি লিখে যখন সুপটা বি যখন লেখা শেষ করব, বিটা যখন লেখা শেষ করব, তখন কার্সরটা আসবে এইখানে, এই তো এখানে আসবে। যখন আমি সুপটা ক্লোজ করে ফেলবো, ক্লোজ করে ফেললে কার্সরটা উপর থেকে আবার নিচে চলে আসবে। তখন তুমি যা লিখো তখন হচ্ছে এখান থেকে হিসাব করা শুরু হবে। আবার যখন তুমি সুপ দিলা তখন কি হবে, কার্সরটা আবার উপর উঠবে, এখানে হচ্ছে সিটাকে লিখবে। এই টাইপের আর কি কিছু একটা হওয়ার কথা। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা যখন উপরে লাফ দিয়েছি তখন উপর থেকে আর নামবো না, সেখান থেকে আমরা আরেকটা লাফ দিব। অর্থাৎ আমরা যখন উপরে উঠেছি সেখান থেকে আর নামবো না, না নেমে আমরা কি করব, আবার উপরে উঠবো। তো এই জন্য আমরা কি করবো না, আমরা হচ্ছে সুপটা ক্লোজ করবো না, কারণ আমাদের সুপের কাজ শেষ হয় নাই। আমরা দেখো, প্রথমে আমরা কি লিখলাম, সুপ দিয়ে হচ্ছে বি লিখলাম, মানে আমরা উপরে লাফ দিয়ে উঠলাম। ওঠার পরে আমাকে তো নামলে হবে না, আমাকে আরেকটা লাফ দিতে হবে। আমি 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 কি করলাম, তখন আবার একটা লাফ দিলাম সুপ দেওয়ার পরে সিটা লিখলাম। এখন আমার নামার সময় হয়েছে। আমি এক লাফ দিয়ে সি থেকে আমি কোথায় নামলাম, বি তে নামলাম। আরেক লাফ দিয়ে বি থেকে নামতে হবে কোথায়, আরেক লাফ দিয়ে বি থেকে নামতে হবে হচ্ছে আমার এ তে। তাহলে দেখো, আমি উপরে থেকেই আবার উপরে যাওয়ার ব্যবস্থা করলাম। লাস্টে গিয়ে যেহেতু আমার সুপটা হচ্ছে দুইবার ওপেন হয়েছে, এখানে সুপ কয়বার আছে, দুইবার ওপেন, তাহলে ক্লোজিং এর ক্ষেত্রে কয়বার করতে হবে, ক্লোজ দুইবারই করতে হবে। এরকম করলে কেবল উপরে চলে যাবে, না হলে আমার এই ধরনের কিছু আসবে না। আমি ফাইলটা সেভ করি, জাস্ট সেভ করে দেখি কি আসছে আমাদের এখানে। আমাদের এখানে দেখো, এই যে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার চলে গেছে। ওকে, তো তোমরা হচ্ছে এটা একটু ট্রাই করো। তোমাদের জন্য এটা হচ্ছে একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আমাদের ক্লাসটা কেটে যাবে, কেটে গেলে আমরা আবার জয়েন দিব। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে 2x ab, তারপর হচ্ছে সি। এটা তোমরা এখন করবা, মানে 2x একসাথে, ab একসাথে, সিটা হচ্ছে একসাথে। এটা তোমরা এখন করবা। জাস্ট 2-3 মিনিট টাইম নাও, আমি একটু পরে জুমটা কেটে গেলে আবার জয়েন দিব তোমাদেরকে, ঠিক আছে? 2-3 মিনিট পরে তোমরা এটা শেষ করে জয়েন দিও। 1:43-44 দিকে জয়েন দিও। এরপর আমি হচ্ছে জুমটা ইনিশিয়েট করে ফেলবো। তোমরা হচ্ছে এই অংশটা 2x এটা